বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়িয়ে ৩৭% করল যুক্তরাষ্ট্র। পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সাইডলাইনে ইউনূস মোদি বৈঠক হতে পারে শুক্রবার। নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে দুর্ভাগ্যজনক হবে বলছে বিএনপি। ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করে দলে যোগ দেওয়ার আহ্বান লেবার পার্টি। আমরা আশা করি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না, কিন্তু প্রশ্ন উঠেছে বিভিন্ন কোয়ার্টারে। আমি আশা করি সেখানে সরকারকে অত্যন্ত নিবিড় দৃষ্টি রাখতে হবে। নতুন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে সময় দিতে চান, এরকম কিছু প্রশ্ন উঠেছে। তা না হলে উনি রুলবার দিতে বিলম্ব করছেন কেন? তারাই যদি আবার রাজনৈতিক দল করে তাহলে তো সেই দলটি আলাদা একটা সুযোগ সুবিধা পাচ্ছে এবং পাবে, এটাই বাস্তবতা। আমি মনে করি ছাত্রদেরই উচিত নিজেদের থেকে সরে যাওয়া। গণপরিষদ ও সংসদ নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি, জানালেন সদস্য সচিব আক্তার হোসেন। সংস্কার ছাড়া ভোটের চেষ্টা হলে আন্দোলনের হুঁশিয়ারি। সরকারকে যদি চাপে পড়ে সংস্কারবিহীনভাবেই দেশটাকে ছেড়ে দিতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলব। উত্তক্তের প্রতিবাদ করে রাজধানীর বনশ্রীতে নারী সাংবাদিক ও তার ভাইকে মারধর। দুজনের নাম উল্লেখ সহ রামপুরা থানায় অজ্ঞাত বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা। চট্টগ্রামে ভিক্ষাবৃত্তিতে পেশাদার প্রতারক, ছদ্মবেশ ধারণ ও মিথ্যার আশ্রয়, মানুষের আবেগ কাজে লাগিয়ে চলছে আয় রোজগার। ঘুষ না দেয়ায় বয়স্ক ভাতার কার্ড পাননি চুয়াডাঙ্গার মনসুর আলী। দিব্যি ঘুরে বেড়ালেও ইউনিয়ন পরিষদের খাতায় মৃত দেখানো হয়েছে তাকে। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের খড়গ পড়ল বাংলাদেশের উপর। বাংলাদেশি পণ্যের উপর শুল্কের হার বাড়িয়ে ৩৭% ধার্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে এক সংবাদ সম্মেলনে আসে এই ঘোষণা। এদিকে ন্যূনতম 10% হারে নতুন ট্যারিফ পরিকল্পনা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। আগে দেশটিতে বাংলাদেশের পণ্যের শুল্কের হার ছিল গড়ে 15%। অতিরিক্ত শুল্কের কারণে দেশের রপ্তানি বাজার, বিশেষ করে পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $840 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। এর মধ্যে বড় অংশই তৈরি পোশাক। বাংলাদেশ ছাড়াও বর্ধিত ট্যারিফের কবলে পড়েছে আরও বহু দেশ। শুল্কের হার বাড়িয়ে ভারতের উপর 26%, পাকিস্তানের উপর 29%, চীনের উপর 34% নির্ধারণ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উপর আরোপ হয়েছে 20% শুল্ক। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি। জোটটির পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছেন ডক্টর ইউনূস। সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে শুক্রবার। এ বিষয়ে আশাবাদী পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার সম্মেলনের প্রথম দিন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র সচিব। এর আগে বিমস্টেক সম্মেলনের প্রথম দিনে সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ষষ্ঠ বিমস্টেক সম্মেলন আয়োজন নিয়ে তোড়জোড় চলছে বছর জুড়ে। তবে জানুয়ারিতেই নিশ্চিত হয় 7 শীর্ষ নেতা উপস্থিত থাকবেন ব্যাংককে। তাই সাম্প্রতিক ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে আঞ্চলিক এই আয়োজনের জন্য প্রস্তুত শাংগ্রিলা হোটেল। কড়া নিরাপত্তার চাদরে আশপাশের কয়েকটি এলাকা। বুধবার সম্মেলন শুরু হয় পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক দিয়ে। এর আগে মিয়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। পরে এবারের সম্মেলনের 7টি এজেন্ডা নিয়ে প্রারম্ভিক বৈঠকে বসেন শীর্ষ কর্মকর্তারা। মোটা দাগে আলোচনা হয় বাণিজ্যিক জাহাজ ও সমুদ্র পরিবহন সংক্রান্ত চুক্তি নিয়ে। তুলে ধরা হয় যৌথ ব্যাংকক ঘোষণার রূপরেখা। পরে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম জানান, সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করতে পারেন প্রধান উপদেষ্টা। Between Professor Yunus and Indian Prime Minister Modi, has there been any request from your side for a meeting? There has been a request from our side, and we certainly hope that this will take place. বিকেলে থাইল্যান্ডের পররাষ্ট্র সচিব জানান, ব্যাংকক ভিশন 2030 সফল করাই এবারের সম্মেলনের মূল লক্ষ্য।
The meeting set the stage for BIMSTEC's Bangkok Vision 2030. প্রথমবারের মতো বিমস্টেক ব্যাংকক ভিশন 2030-এর মতো লক্ষ্য নির্ধারিত করেছে, যা সংস্থাটির আগামীর কার্যক্রমকে আরও সুনির্দিষ্ট করবে। বিমস্টেককে শক্তিশালী করতে কিভাবে প্রশাসনিক দক্ষতা ও বিভিন্ন ম্যানেজমেন্ট সেন্টারের গতি বাড়ানো যায় তা নিয়ে শীর্ষ নেতারা আলোচনা করবেন। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কাল ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে এই বিষয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। প্রধান উপদেষ্টা চীন সফর করছেন, কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার বৈঠকের সম্ভাবনা আছে। এগুলো কিন্তু জিরো সাম গেম নয় যে এক জায়গাতে গেলে অন্য জায়গাতে আমাদের সম্পর্ক নষ্ট হবে। আমরা সব জায়গা থেকে আমাদের সুবিধা অনুযায়ী এবং পারস্পরিক সুবিধা অনুযায়ী যতটুকু এগোতে পারি আমরা সেইটার চেষ্টা করব। শীর্ষ 7 নেতার যৌথ ঘোষণার মধ্য দিয়ে বিমস্টেক সম্মেলন শেষ হবে 4 এপ্রিল। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলে দাবি কিছু রাজনৈতিক দলের। নতুন দলের এজেন্ডা বাস্তবায়নে এই সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্ন তুলছেন নেতারা। বলছেন তা না হলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বিলম্ব কেন। বিএনপি নেতারা বলছেন সরকার নিরপেক্ষতা হারালে তা দুর্ভাগ্যজনক হবে। সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করে দলে যোগ দেওয়া উচিত বলছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের পর 3 ছাত্র প্রতিনিধি যোগ দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে। রাজনীতিতে ছাত্রদের সম্পৃক্ততার বিষয়টি যখন স্পষ্ট হচ্ছিল, তখন পুরনো দলগুলো অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছিল। এনসিপির আত্মপ্রকাশে পদত্যাগ করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এখনও সরকারে আছে 2 ছাত্র প্রতিনিধি। এমন অবস্থায় সরকারের প্রভাব বিস্তারের অভিযোগে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বলে মনে করে বিএনপি। আমরা আশা করি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না, কিন্তু প্রশ্ন উঠেছে বিভিন্ন কোয়ার্টারে। আমি আশা করি সেখানে সরকারকে অত্যন্ত নিবিড় দৃষ্টি রাখতে হবে। এটা দুর্ভাগ্যজনক হবে এবং এটা হলে আবার অন্য ধরনের প্রশ্ন উঠতে পারে। নতুন দলের এজেন্ডা বাস্তবায়নে কি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে না সরকার, এমন প্রশ্ন করছেন নেতারা। মাননীয় প্রধান উপদেষ্টা হয়তোবা কোনো নতুন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে সময় দিতে চান, এরকম কিছু প্রশ্ন উঠেছে। আমরা করছি না, এটা জনগণের পক্ষ থেকে এরকম কিছু কিছু প্রশ্ন ওঠা শুরু করেছে। তা না হলে উনি রোডম্যাপ দিতে বিলম্ব করছেন কেন? ওনার বিভিন্ন কর্মকাণ্ডে দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশনকে সহযোগিতা করা যাচ্ছে না। নির্বাচনের কথা বললেই তাদের মধ্যে একটা সংখ্যা কাজ করে, তাদের মধ্যে একটা সংশয় কাজ করে। তাহলে তারাই তো একটা অনৈক্যের সৃষ্টি করছে, তারাই কিন্তু আবার ফ্যাসিস্টের জন্য পথ উন্মুক্ত করে দিচ্ছে। যে প্রশ্নগুলো উঠছে এই প্রশ্নগুলো যাতে না উঠে এবং এটা যাতে সকলের মনের মধ্যে, আমরা যদি বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, এটা আমরা সকলকে ধারণ করতে হবে। রাজনৈতিক নেতারা বলছেন অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। সরকারের অংশ থেকে যারা একটি রাজনৈতিক দলকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, সেই জিনিসটা দৃশ্যমান, মানুষ বোঝে। তো এই জায়গা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে, যে তাদেরকে যেন জনগণ মনে করে যে এই সরকার সত্যিকার একটি নিউট্রাল গভর্নমেন্ট, এনারা কোনো রাজনৈতিক দলের পক্ষে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কার্যক্রম করছে না, কোনো কর্মপরিকল্পনা নিচ্ছে না। এটা পরিষ্কার করতে হবে সরকারকে। তিনি ছাত্রদের পক্ষ নিলে এদেশের রাজনৈতিক সমস্ত শক্তি এটাকে ভিন্নভাবে দেখবে, যা ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি। এবং ছাত্ররা যদি ক্ষমতায় থাকে, তাহলে তারাই যদি আবার রাজনৈতিক দল করে, তাহলে তো সেই দলটি আলাদা একটা সুযোগ সুবিধা পাচ্ছে এবং পাবে, এটাই বাস্তবতা। আমি মনে করি ছাত্রদেরই উচিত নিজেদের থেকে সরে যাওয়া। নিরপেক্ষতা রক্ষায় বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ের সংযুক্ত ছাত্র প্রতিনিধিদেরও অপসারণ করা উচিত বলেও মনে করে দলগুলো। তারাও আজকে দেখেন নতুন রাজনৈতিক দল একটা হয়েছে, আরো বেশ কয়েকটি পাইপলাইনে আছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়ার সময়ের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করবে জাতীয় নাগরিক পার্টি। পাশাপাশি গণপরিষদ ও জাতীয় সংসদ দুটি নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি। রংপুরে যমুনা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে সদস্য সচিব আক্তার হোসেন জানান, সংস্কার না করেই নির্বাচন দেওয়ার চেষ্টা হলে আন্দোলনে যাবে তাদের দল।
জুলাই বিপ্লবে নেপথ্যের অন্যতম লাইনার আক্তার হোসেন 4 আগস্ট গ্রেপ্তার হওয়ার সময় সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। বিপ্লব পরবর্তী সময়ে বৈষম্য বিরোধীদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি এনসিপির সদস্য সচিব এখন আক্তার। আগামী নির্বাচনে এনসিপির হয়ে কাউনিয়া পীরগাছা নিয়ে গঠিত রংপুর 4 আসনে লড়বেন তিনি। তাই চলছে নানামুখী দৌড়ঝাঁপ। ঈদের নামাজের পর কাটিয়েছেন শহীদদের বাড়িতে বাড়িতে। নির্বাচন না, আগে সংস্কার করে তারপরে নির্বাচন। যমুনা টেলিভিশনের সাথে একান্তে কথাও বলেন আক্তার। বলেন, নির্বাচন কমিশনে দলের আবেদন ও মার্কার জন্য প্রস্তুতি শেষের পথে। উচ্চ আদালতের রায়ের আলোকেই কমিশনে জমা পড়বে আবেদন। জানান, সব আসনেই প্রার্থী দেবে এনসিপি। নির্বাচন কমিশনে নিবন্ধিত হওয়ার জন্য যে শর্তাদিগুলো রয়েছে, 21টি জেলায় জেলা কমিটি এবং অফিস থাকা, 100টি উপজেলায় উপজেলা কমিটি এবং অফিস থাকার যে বাধ্যবাধকতার কথাগুলো বলা হয়েছে, আমরা খুব অল্প সময়ের মধ্যেই এই শর্তাদিগুলো আমরা পূরণ করতে পারবো এবং যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সত্য আমাদের যাত্রাটা শুরু করেছি, কিন্তু আমাদের যাত্রায় গণমানুষের সমর্থন রয়েছে। আক্তার জানান, স্বল্প ও মধ্যমেয়াদী সংস্কার ছাড়া নির্বাচনের চেষ্টা করা হলে আন্দোলন গড়ে তুলবে এনসিপি। বলেন, গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে করার জন্য চাপে রাখা হবে সরকারকে। সংস্কার এবং বিচারের দৃশ্যমানতা, একই সাথে গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা আছে সে ব্যাপারেই যেন সরকার তাদের কর্মসূচিগুলো গ্রহণ করে। যে সরকারকে যদি চাপে পড়ে সংস্কারবিহীনভাবেই দেশটাকে ছেড়ে দিতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। আক্তার বলেন, শুধু ঐতিহাসিক নয়, অভ্যুত্থানের দালিলিক প্রমাণ হিসেবে সরকারকে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব সরকার যেন স্ব-উদ্যোগী হয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র তারা জারি করেন। এবং একই সাথে আমরা এটাও মনে করি যে জুলাই ঘোষণাপত্র তার একটা আইনি বাধ্যবাধকতার জায়গা থাকতে হবে, নিছক কোনো ঐতিহাসিক দলিল নয়, বরং এর মধ্য দিয়ে যেন একটা আইনি বাধ্যবাধকতার জায়গা তৈরি হয়। এর আগে 27 মার্চ 6 দিনের রংপুর সফরে আসার সময় ভ্যানগাড়িতে গণসংযোগ করেন আক্তার হোসেন। 24 জুলাই বিপ্লবের পর 71-এর আকাঙ্ক্ষা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিতের পাশাপাশি অর্থনৈতিক মুক্তি এবং ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ বিনির্মাণে যে নয়া মধ্যপন্থার রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এনসিপি, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় সেই বয়ান বাস্তবায়ন কতটুকু সম্ভব, সেজন্য অপেক্ষায় আছে বাংলাদেশ। সরকার, মাজারুল মান্নান, যমুনা নিউজ, পীরগাছা, রংপুর। এখনও কাটেনি ঈদের আমেজ। অনেকেই ঈদের ছুটিতে ঢাকা ছাড়ছেন, এর মাঝে আবার কেউ কেউ জরুরি কাজে ফিরছেন রাজধানীতে। ঈদের ছুটিতে সবসময় প্রচুর কর্মজীবী মানুষ ঢাকা ছাড়েন, পরিবার পরিজনের সাথে ঈদ করতে যান গ্রামের বাড়ি। এবার লম্বা ছুটি হওয়ায় যাত্রাপথে তেমন ভোগান্তি পোহাতে হয়নি ঘরমুখো মানুষকে। যারা ঈদে ছুটি পাননি কিংবা ঝক্কি ঝামেলা এড়াতে চেয়েছেন, তাদের অনেকেই এখন যাচ্ছেন গ্রামের বাড়ি। কেউ রেলে, আবার কেউ বাসে যাচ্ছেন গন্তব্যে। আবার অনেকেই জরুরি কাজ থাকায় ছুটি শেষ হওয়ার আগেই ঢাকা ফিরছেন। রোববার থেকে অফিস আদালত খুলবে। শুক্র ও শনিবার বাস, ট্রেন, লঞ্চে রাজধানীমুখী মানুষের চাপ থাকবে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান আহমেদ। রেদওয়ান, কমলাপুর স্টেশনে মানুষের ভিড় কেমন দেখছেন? ঢাকায় ফেরা কি শুরু হয়েছে? দেবাশিস, তুলনামূলক ভিড় কিন্তু সকাল থেকে তেমন একটা দেখা যায়নি। আসলে ঢাকায় ফেরার মানুষের সংখ্যা কিন্তু এখন পর্যন্ত খুবই কম। কেননা বলছিলেন যে যেহেতু রবিবার এবং রবিবার থেকে আসলে অফিস আদালতগুলো খোলা, যার কারণে এখন পর্যন্ত কিন্তু ঢাকায় ফেরার যে যাত্রীরা তাদের কিন্তু চাপ অনেকটাই কম স্টেশন ঘিরে। তবে ঢাকার বাইরে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরতে কিংবা যারা আসলে জরুরি প্রয়োজনে ঢাকায় ছিলেন, ঈদ করেছেন, তারা আসলে এখন অনেকেই বাড়ির পথে রওনা হয়েছেন এবং এখন পর্যন্ত সকাল থেকে বেশ কয়েকটি ট্রেনই কিন্তু স্টেশন ছেড়ে গেছে। 6টি প্ল্যাটফর্মের 6টি ট্রেনই কিন্তু বিভিন্ন গন্তব্যে সকাল থেকে এখন পর্যন্ত ফিরে গেছে, স্টেশন ছেড়ে গেছে। এখন যাত্রীরা যেটি বলছিলেন যে তেমন কোনো শিডিউল বিপর্যয় কিন্তু এখনও পড়তে হয়নি। যারা আসলে অনলাইনে টিকিট কেটে এসেছেন তাদের জন্য ভোগান্তি কিন্তু খানিকটা কম, কিন্তু যারা স্টেশনে এসে টিকিট কাটছেন অনেকেই তারা অভিযোগ করছেন যে কিছুটা ভাড়া কিন্তু এখন
বেশি নেওয়া হচ্ছে, যার জন্য কিন্তু তারা বলছিলেন। এখন এই 3 নম্বর প্ল্যাটফর্মে আমরা আছি। 3 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটি আছে সেটি হচ্ছে মোহনা এক্সপ্রেস, যেটি নেত্রকোনাগামী। এই ট্রেনেও বেশ যাত্রীদের আসলে তেমন কোনো চাপ দেখা যায়নি। এর সাথে সাথে আন্তনগর যেসব ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু সকাল থেকে ছেড়ে গিয়েছে। সব মিলিয়ে বলা যায় যে আসলে ঢাকার বাইরে যাওয়ার যাত্রী কিন্তু এখনও বেশি, যেহেতু শুক্র শনিবার বন্ধ আছে, সরকারি ছুটি আছে, সেই জন্য কিন্তু এখনও আসলে ঢাকামুখী যেসব যাত্রীদের চাপ হওয়ার কথা ঈদের পরে, সেই চাপটা কিন্তু এখন পর্যন্ত কম। আমরা বেশ কয়েকজন যাত্রীদের সাথেও কথা বলছিলাম এবং তারা যেটি বলছিলেন যে তেমন কিন্তু আসলে ঘরমুখ বাড়ি ফেরার কিন্তু মানুষের চাপ এখনও তেমনটা দেখা যায়নি এবং তারা বলছিলেন যে এখন পর্যন্ত বেশ স্বাচ্ছন্দ্যেই তারা যাতায়াত করতে পারছেন। দেবাশিস, ধন্যবাদ রেদওয়ান যুক্ত হওয়ার জন্য। বহুল প্রকাশিত ইংরেজি দৈনিকের এক নারী সাংবাদিককে রাজধানীর বনশ্রীতে হেনস্থা ও মারধরের অভিযোগ উঠেছে। বুধবার রাত 8টায় বনশ্রীর ই ব্লকের 3 নম্বর সড়কের একটি জুসের দোকানের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী অভিযোগ করেন, বাসার সামনে জুসের দোকানে গেলে তাকে উত্ত্যক্ত করে বখাটেরা। এর প্রতিবাদ জানালে ওই সাংবাদিক ও তার ছোট ভাইকে মারধর করা হয়। বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়। ঘটনাটি ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় হামলাকারীদের একজন নিজেকে সাংবাদিক দাবি করে উল্টো হুমকি দেয়। এ ঘটনায় জিসান ও পার্থিব নামে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনের নামে রামপুরা থানায় মামলা করেছে ভুক্তভোগী। ভিক্ষাবৃত্তি স্বীকৃতি না হলেও বহু পুরনো পেশা, এটি নিয়েও চলছে বাণিজ্য। অনেকে অক্ষম বা নিরুপায় হয়ে এ পথে নেমেছে, তবে পেশাদার প্রতারকের সংখ্যাও নেহাত কম নয়। চট্টগ্রাম শহরে এরা বেশ সক্রিয়। ভিক্ষার জন্য এরা শিশু ভাড়া করে, কে প্রকৃত ভিক্ষুক কে ছদ্মবেশী বোঝা দেয়। সিফাতুল ইসলাম জাবেদের তোলা ছবিতে আলামিন শিকদারের রিপোর্ট। কোলে 5 মাসের এক শিশু নিয়ে ভিক্ষা করছে আরেক শিশু। জিজ্ঞেস করলে জানায় বোন হাসপাতালে, তাই বোনের বাচ্চা নিয়ে চিকিৎসার জন্য পথে নেমেছে। হাসপাতালে বোনের খোঁজ নিতে যেতে চাই আমরা। মিথ্যা ধরা পড়ার পর তাকে বাঁচাতে এগিয়ে আসে আরেকজন। অতঃপর স্বীকারোক্তি, বাচ্চাটি কারো বোনের নয়, একবেলা 400 টাকার বিনিময়ে ভাড়া করে এনেছে। বোন মেডিকেলে, ও কয় নম্বর রুমে জানি না, কিন্তু কি আমার সাথে যারা আছে ওরাও দেখছে। সবাই বোন ডাকো, আপন বোন না কেউ। তো তুমি বললে যে তোমার আপন বোন। আমার বোন, আমরা বোন ডাকি বলতে সবাইকে বোন পরিচয় দিব। কয় টাকা? 500 টাকা। 500 টাকা পেলে মানে যার বাচ্চা তার ভিতরে 400, তুমি রাখো 100। একই শিশু নিয়ে বিকেলে ভিক্ষায় নামেন আরেক বৃদ্ধা। শুরুতে নিজের মেয়ে বললেও ক্যামেরা দেখে বলেন এটা তার নাতি। তবে সাথে থাকা বাকি ভিক্ষুকদের দাবি বাচ্চাটি ভাড়া এনেছেন, কারণ বাচ্চা দেখলে ভিক্ষা বেশি মিলে। এই বাচ্চা কার? এই বাচ্চা আমার নাতি। না, আগে আমাদেরকে বলছেন আপনার। না না, ওরা মনে করেন বাচ্চা ভিক্ষা করলে পয়সা বেশি পাইতেছে। আপনার মনে করেন কাজকর্ম করতে চালা। ভাড়া আনতে গেলে কয় টাকা খুঁজে বাচ্চা? ওরা ভাড়া দিতে 2000-3000 টাকা। চট্টগ্রাম মহানগরীর পথে পথে দেখা যায় এমন চিত্র। গল্পও অনেকটা একই। ভিক্ষাবৃত্তি যাদের কাছে অনেকটা পেশা ও নেশা। এই যেমন জিন্স প্যান্ট, শার্ট আর মাথায় ক্যাপ পরিহিত এই ব্যক্তি ক্যামেরা দেখে ভিক্ষুক থেকে স্বাভাবিক। জানান 18 বছর ধরে এই কাজে। তেমনি এই নারীও পুরো পরিবার মিলে ভিক্ষা করেন। ও ভিক্ষা করে? আপনিও করেন? আপনার জামাই নাই? আছে বাবা, বুড়ো হয়ে গেছে। উনিও ভিক্ষা করে? উনিও ভিক্ষা করে। আপনি তো ভালো কাজ করতে পারেন, আপনি ভিক্ষা করেন কেন? বলেন তো, বলেন। ভাবতেছি না তো কেজার লাগে। আমি একবারে দুর্বল না হলে পারলেন না। আপনি 18 বছর ধরে এই ভিক্ষা করতেছেন। না, আমি দুর্বল তো। তো কয়টা বাচ্চা? 3টা মাইয়া। 3টে মাইয়া কই থাকে? বাকিগুলো কই? হ্যাঁ, বাকিগুলো কই? 2টা বিয়ে হইছে। বিয়ে হয়ে গেছে? এটা এত ছোট যে? এটা 15 বছর পর হইছে। আর এটা তো বড়। কে পঙ্গু বা অসহায়, কে প্রকৃত ভিক্ষুক বোঝা দেয়। ধোকায় পড়ে যান পথ চলতি মানুষও। এগুলা এই যে ভিক্ষুকরা বাচ্চা কাচ্চা কোত্থেকে আনে? একদিন এই মহিলা একদিন একরকম বাচ্চা আনে। মানবিকতার দিক থেকে এটা আসলে অনেক খারাপ লাগে, যার কারণে মনে করেন কিছুটা হলেও তাদেরকে সাহায্য দেওয়ার চেষ্টা করি। আর ওদের বিষয়ে আর কিছু বলার নাই, মানে আসলে 2-4-5 জন গিরি ধরে।
তবে অনেকে অনন্যোপায় হয়ে এ পথে। প্রতিবন্ধী এই ভিক্ষুকের দাবি ৩০০ টাকার সরকারি সহায়তাও এখন বন্ধ। কোনো সহায়তা করা হয় নাই? সহায়তা করা হয় নাই সরকারের পক্ষ থেকে। সরকারের পক্ষ থেকে মনে করেন বাতা দিতে, এখন বাতাও বন্ধ করে দিচ্ছে। বাচ্চা ভাড়া আনে মনে করেন 1000 কামাইলে এদেরকে 1500 দেয়, এরা 500 নেয়, অথচ আমাদেরকে মাইসে সিটিং এর টাকা দেয়, আমাদেরকে লেগে মাফ করে। বন্দর নগরীতে দিন দিন ভিক্ষুকের সংখ্যা বাড়লেও চোখে পড়ে না সমাজসেবা অধিদপ্তরের তৎপরতা। তাদের তালিকায় পুরো চট্টগ্রাম জেলায় ভিক্ষুক মাত্র 1263 জন। পুনর্বাসনের নামে সহায়তা পেয়েছে 83 জন। ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে ভিক্ষা করে, তাই গ্রামের বাড়িতে হয়তো মফস্বলে হয়তো তার দালান কোটা আছে, তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিছি। যে ঘুরে ফিরে আমাদের কাছেও আসছে, এমনও আছে, পরে আবার হয়তো লজ্জা পরে আবার সরে গেছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দিব্যি চলাফেরা করে বেড়ান, অথচ কাগজে কলমে মৃত তিনি। মৃত্যুর খবর এলাকায় ছড়ানোর পর তাকে জীবিত দেখে অবাক হন অনেকে। অভিযোগ উঠেছে বয়স্ক ভাতার কার্ডের জন্য ঘুষ না দেয়ায় মনসুর আলীর নামে মৃতের খাতায় উঠিয়েছে ইউনিয়ন পরিষদ। এমন কাণ্ড ঘটেছে চুয়াডাঙ্গায়। ইউনিয়ন পরিষদের সেবা পেতে ঘুষ দাবির আরও অভিযোগ রয়েছে। বেঁচে থাকতেই নাম উঠেছে মৃতের খাতায়। জায়গায় জায়গায় প্রমাণ দিতে হচ্ছে জীবিত তিনি। মাস দেড়েক ধরে এই বিড়ম্বনায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী গ্রামের মনসুর আলী। বয়স্ক ভাতার কার্ড পেতে দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদে চক্কর কাটছেন 80 পেরোনো মনসুর আলী। অভিযোগ, কার্ডের জন্য তার কাছে ঘুষ দাবি করা হয়। আবদার পূরণ না করায় মনসুর আলীর নাম উঠে দেয়া হয় মৃতের খাতায়। মৃত্যু সনদ ইস্যু করে ইউনিয়ন পরিষদ। বয়স্ক ভাতার জন্য ইউনিয়ন পরিষদে আসছিলাম, ওরা আমাকে জঘন্য করে তাড়িয়ে দেয়। তারপরে আবার চৌকিদার দিয়ে সংবাদ দেয় যে 6000 টাকা দিলে তোমার বয়স্ক ভাতা হবে। চেয়ারম্যান বললো যদি যাইয়ে থাকে, টাকার কথা বুঝিয়ে থাকে, তাহলে আমি কই দিলাম তোমাকে। আমি খোঁজ নিই চৌকিদারের কাছে, আমাকে শেষাপার কি হইল। হঠাৎ করে লোকজনে বলছে তুমি ওই যে ইয়স আবার হাইটে বেড়াইছো, এই আমি জানতে পারলাম। সে আমি একেবারে দাঁড়িয়ে গেল, বলছে এই বিষয়ে আমি কিছু জানি না, আমার কাছে আসবা না। বলছে তোমার মেম্বারের কাজ বোঝো আর মারুফের কাজ বোঝো। মারুফকে বলছি তাহলে মারুফ তুমি বলো। বলছে ভাই মানে এরম তো হওয়ার কথা নেই, তাহলে তো ভাই ভুলই হয়ে গিয়েছে, এখন কেমনে কি হইলো তে পাইলো। তারা নিজের থেকেই বলছে ভাই যে বয়স্ক ভাতার জন্য কিন্তু ভাই এটা হয়নি, কোনো টাকা পয়সার বিষয়টাই না, যদি 2-1 লাখ টাকা লাগেও আমি নিজে সাইরে নিয়ে দেবো, আপনাদের কাছে কোনো টাকা লাগবে না। শুধু এই ঘটনাই নয়, গাংনী ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। ঘুষ না দিলে মেলে না নাগরিক সেবা। গর্ভকালীন ভাতা করতে আসছিলাম, আসার পরে এখানে থেকে বিভিন্ন রকম কথা বলে, পরে এক মেম্বারের কাছে যায়, সে কয় যে হচ্ছে টাকা লাগবে। আমার ছেলের সমস্যায় ভোটের এই আইডি কার্ডে সমস্যা হলো, তো 7 গেল, যে কেনে গেল তাই টাকা চাইলো খালি। তবে অনিয়ম দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান। আর মৃত্যু সনদের বিষয়ে দায় চাপালেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার ওপর। ওয়ার্ডে মরে বা জন্মায় সেই টার্গেট এনে উদ্যোক্তা দেয়, উদ্যোক্তা কমপ্লিট করে পাঠায়। এখানে আমাদের খুব একটা কোনো সই স্বাক্ষর বা কোনো কিছু লাগে না। মৃত্যু সনদ প্রয়োজন হয় তখন সেইটা আমরা সই করি, তাছাড়া সেই জবাবটা সেই দেবে, সেই উদ্যোক্তাই দেবে। কর্মস্থলে গিয়ে পাওয়া যায়নি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মারুফ হাসানকে। এমন ঘটনায় হতবাক নতুন যোগ দেয়া ইউপি সচিবও। এরকম ঘটনা ঘটনীয় পর্যন্ত কি করা হয়েছে বা হবে এমন আমারও নলেজে নেই, যদিও চাকরি দীর্ঘদিন করছি। এরকম ঘটনা আমার প্রথম শুনছি, নজিরবিহীন ঘটনা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। কিভাবে হয়েছে এই জিনিসটা আমি তলিয়ে দেখার জন্য ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়েছি এবং সেটা এই দায়ী ব্যক্তির উপর অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। চালককে গলা কেটে হত্যা করে ভ্যান নিয়ে পালানোর সময় মাদারীপুরে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন একজন। ক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ জানায় গতকাল রাতে শিবচরের তালতলা নাম স্থানে ভ্যান চালক সায়েম মোল্লার গলাকাটা মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে নিখোঁজ ভ্যান ও হত্যাকারীর সন্ধানে দল বেঁধে ছড়িয়ে পড়ে স্থানীয়রা। ঘটনাস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে নিহতের ভ্যান সমেত ধরা পড়ে সৈকতের ঢালি নামের একজন। তাকে মারধর করে ক্ষুব্ধ জনতা। পরে খবর পেয়ে সৈকতে হেফাজতে নিয়ে যায়। আটক দেখায় পুলিশ। জব্দ করা হয়েছে ছিনতাইকৃত ভ্যান ও একটি ছুরি।
নরসিংদীর বাজারে একটি টেইলার্সের দোকানে আগুনের ঘটনা ঘটেছে। পুড়ে ছাই দোকানের কাপড় সহ সকল মালামাল। স্থানীয়রা জানায় বুধবার রাতে বাজারে ডায়মন্ড টেইলার্সের দোকানে আগুন লাগে। কাপড়ের দোকান হয়, মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে যায় দোকানের প্রায় সব মালামাল। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ সম্পর্কেও। মসজিদ কমিটির সভাপতির পদ থেকে অপসারণকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফলে স্থানীয়দের উপর হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় 3 জন আহত হয়। বুধবার রাতে কায়না গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানে 1 এপ্রিল ঈদ উদযাপনে মৃধা বাড়ি জামে মসজিদের সামনে গান বাজনার আয়োজন করে কমিটির তৎকালীন সভাপতি মাহবুবুর রহমান চুন্নু। এতে অসন্তোষ জানায় স্থানীয় কয়েকজন মুসল্লি। তাদের অভিযোগের ভিত্তিতে মাহবুবুরকে পরদিন মসজিদ কমিটির সভাপতির পদ থেকে অপসারণ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মাহবুবের লোকজন সেই স্থানীয়দের উপর হামলা করে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠানো হয়। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মাহবুবুর। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুর হয়েছে। এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেলের বাসায়ও হামলা হয়েছে। বুধবার সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের পর বিকেলে এই হামলা হয়। একই সময়ে ছাত্রলীগ নেতা সাফায়েত খানের বাসায়ও হামলা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায় মোটরসাইকেলে সোরাউন দিয়ে কয়েকজন যুবক সাবেক মেয়রের বাসায় যায়, তারপর সেখানে ভাঙচুর চালায়। তারা ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে জালালাবাদ থানা পুলিশ। সুনামগঞ্জের শাল্লায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপি ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বিকেলে উপজেলা সদরের বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম ও ছাত্রদলের আহ্বায়ক তারেকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয় কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার আমরিয়া গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায় জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে মিরাজ ও নাজমুল পক্ষের লোকজনের বিরোধ চলছিল। সেই জের ধরে উভয় পক্ষ মুখোমুখি হলে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন লাঠিসোঁটা ইটপাটকেল ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চরের ভূমির মতোই সেখানকার মানুষের জীবন ও ভাঙা গড়ার। নদীর বুকে জেগে ওঠা দ্বীপে সুখ তৈরিতে লুকিয়ে আছে হাড় ভাঙা কষ্টের দীর্ঘ গল্প। সমতলের মতো হিংসা বিদ্বেষ আভিজাত্য না থাকলেও রয়েছে সুদৃঢ় প্রেমের বন্ধন, যার নমুনা দেখা যায় ঈদ ও উৎসবগুলোতেও। আধুনিকতার যুগে প্রবেশ করা এই জনগোষ্ঠীর কথা জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। জন্মের পর থেকেই হাড়ভাঙা পরিশ্রমের সাথে বেড়ে ওঠা দুদু শেখের চরের জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন এই ষাটূর্ধ্ব। যৌবনের শুরু থেকেই সংগ্রামের সাথী জোহরা বেগম। এই জীবনের শতাধিক ঈদ জামালপুরের ইসলামপুরের প্রজাপতি চরেই কাটিয়েছেন তারা। 5 সন্তান ও নাতিদের নিয়ে কেমন কাটলো তাদের এবারের ঈদ? আমার জন্ম এই চর থেকে শুরু। মনে করেন যে প্রায় 60-62 বছর বয়স হয়েছে। মনে করেন যে এই চরমধ্যে থাই আগে তোর বিরোধ যুদ্ধ নাই আর নাই নাতি নিয়ে এখানকার যাই হয়ে এইভাবে চলাফেরা করতে যাচ্ছে আজ পর্যন্ত। কষ্ট তো করি, এবার ঘাস দিলে আনি মাসে মোষ তুলি, কষ্ট এটা এই দাইলা আল্লাহর ভালোই। এ তো গেল বয়োজ্যেষ্ঠদের কথা। বাকিদের ঈদ কিভাবে কাটে উর্বর পলিমাটির বিস্তীর্ণ এই উত্তপ্ত চরে? সবাইকে নিয়েই খুব আনন্দিত আমরা ঈদ করি। এমনকি আমরা পুরা চরের মানুষ সবাই এক খানো নামাজ পড়ি, এমনকি সবার মধ্যে মিল মোহাম্মতে চলি। আল্লাহ যুল ফসল দেয় তাও আঙ্গের ভালাই হয়, আর আল্লাহ ফসল পাতি না দিলেও আঙ্গের আনন্দ করে করাই না। নদী নৌকা ও ফসল যাদের জীবনের চালিকা শক্তি, সেই মানুষগুলো এখন যোগ দিচ্ছে আধুনিকতার মিছিলে। ঈদ আসলে আমরা পিড়ে নাস্তা তৈরি করি, আত্মীয় স্বজন আনি, বেড়া বেড়ি বাপ মা শ্বশুর শাশুড়ি নিয়ে একসাথে চলাফেরা করি, খাওয়া দাওয়া করি। যখন ঈদ আসে, ঈদের সময়টাতে আমরা আমাদের পরিবার, ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার সাথে ঈদ করার জন্য ঢাকা থেকে এই চরে আমরা ছুটে আসি।
ঈদ শব্দটি অতি আনন্দের হলেও এখানে তা এক বেলার জন্য। বেলা শেষে আবারও স্বাভাবিক জীবন যুদ্ধে ফেরে সবাই। আর যোগাযোগ, চিকিৎসা সহ নানা ভোগান্তি হলেও দিন শেষে জন্মভূমি নিয়েই খুশি তারা। খাওয়া দাওয়া করে মানে যে যার মতো মানে চলাফেরা করতেছি, তারপর থেকে আর কি আমাদের চরের লোকের মানে ঈদ শেষ হয়ে যায় আর কি। দুর্গম, কিন্তু আমাদের এখানে ভালোবাসার কোনো কমতি নেই। এখানে আমরা পাশাপাশি যারা আমরা বসবাস করি, এক গ্রামকে আরেক গ্রাম পর্যন্ত আমরা একে অপরকে চিনি। জেলার 7 উপজেলার 5টিতেই রয়েছে বেশ কিছু চর, রয়েছে লাখো পরিবার। আর দিন দিন গ্রামীণ ঐতিহ্যকে সাথে নিয়ে নতুনত্বের দিকে যাচ্ছে তাদের ঈদ উদযাপন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। প্রকৃতির এক রহস্যময় প্রাণী বাদুড়। যশোরের সিরাজ সিংহার একটি শতবর্ষী গাছে হাজার হাজার বাদুড়ের আবাস। এদের দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। জায়গাটি এখন বাদুড়তলা নামে পরিচিতি পেয়েছে সবার কাছে। নিশাচর প্রাণীটি সংরক্ষণের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা। শতবর্ষী বটগাছের ডালে উল্টো হয়ে ঝুলে আছে হাজার হাজার বাদুড়। দেখলে মনে হবে এ যেন বাদুড়ের সাম্রাজ্য। যশোর সদরের চাচড়া ইউনিয়নের সারাপোলের পার্শ্ববর্তী সিরাজসিংহা গ্রাম। তবে এই বাদুড়ের কারণে মুখে মুখে সিরাজসিংহা জায়গাটির নাম হয়ে গেছে বাদুড়তলা। অসংখ্য বাদুড়ের ডাকে সারাদিন মুখরিত থাকে চারপাশ। আমাদের ওয়ার আগের থেকে দেখি বাদুড় গাছ, আবার বাবুদাদারাও শুনি বাদুড়ের গাছ। এখানে থাকতে থাকতে আমাদের সাথে তাদের একটা গভীর একটা সম্পর্ক হয়ে গেছে। কিচির মিচির করে যায়, সন্ধ্যের সময় চলে যায়, আবার সকালবেলায় আসে। এদের দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষ। শিকারীদের হাত থেকে রক্ষা করতে কাজ করছে স্থানীয়রা। মেলা মেলা দূরিতে আসে, মেয়ে ছেলেমিলি আসে মোটরসাইকেলে। সুন্দর পরিবেশ এবং সবাই দেখতে আসে। আর এখন বাদুড় একটু কমে গেছে বা বাদুড় নেই। আমরা কেউ মারতে আসলে মারতে দিই না, আমরা বাধা দিই। এই নিশাচর প্রাণীটি সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। জারিন অর্নি, যমুনা নিউজ। অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত বিপুল সংখ্যক শ্রমিকের নেই সুরক্ষা। জাতীয় ন্যূনতম মজুরি মানদণ্ড হওয়াও জরুরি। শ্রমজীবী মানুষের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও দরকার। শ্রমিকদের সুরক্ষা এবং তাদের অধিকার নিশ্চিত করতে সরকারের কাছে একগুচ্ছ সুপারিশ করবে শ্রম সংস্কার কমিশন। স্বল্প সময়ে বাস্তবায়ন করা সম্ভব এমন প্রস্তাবও পেয়েছে গুরুত্ব। কমিশন প্রধান জানান, শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে প্রতিবেদনে আছে সব ধরনের প্রচেষ্টা। দেশের 7.5 কোটি শ্রমজীবী মানুষের মধ্যে 85% অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত। আইনি সুরক্ষার পাশাপাশি এদের নেই নিয়োগ সংক্রান্ত কোনো চুক্তি, সংগঠিত হতে না পারায় নেই প্রতিনিধিত্ব করার ক্ষমতাও। দেশের বিপুল সংখ্যক শ্রমজীবীর অধিকার নিশ্চিত করতে প্রায় 4 মাস আগে শ্রম সংস্কার কমিশন গঠন করে সরকার। সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে এরই মধ্যে বিশদ প্রতিবেদন তৈরি করেছে কমিশন, যেখানে গুরুত্ব পেয়েছে জাতীয় ন্যূনতম মজুরি মানদণ্ড তৈরির দিক, সার্বজনীন সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেও থাকবে পরামর্শ। একটি জাতীয় তথ্য ভাণ্ডার থাকবে, যে তথ্য ভাণ্ডারে এই শ্রমিকরা নিবন্ধিত হতে পারবে এবং সেটাই তাদের পরিচয় হবে। যেমন গৃহ শ্রমিক, নির্মাণ শ্রমিক, কৃষিক্ষেত্রের যারা শ্রমিক। জাতীয় ন্যূনতম মজুরির একটা মানদণ্ড হওয়া দরকার, কারণ এখন যে মজুরির কথা আমরা শুনতেছি এটি কিন্তু একদমই সেক্টর ভিত্তিক। ইউনিভার্সাল পেনশন স্কিমের সংশোধন করা, সামাজিক বীমা একটা তৈরি প্রকল্প করা, অর্থাৎ শ্রমিকদেরকে টার্গেট করে সার্বজনীন সামাজিক নিরাপত্তা। দেশের বিপুল সংখ্যক শ্রমিকের নেই প্রতিনিধিত্ব করার অধিকার, সংগঠিত হতে না পারায় নিশ্চিত হয় না ন্যায্য মজুরি ও পাওনা। কমিশনের সুপারিশে এই দিকটিতেও থাকবে গুরুত্ব। শ্রমিকদের কোনো না কোনোভাবে প্রতিনিধিত্ব করার অধিকার সংগঠিত হয়ে, সেটা মালিকের সাথে, কর্তৃপক্ষের সাথে, যার সাথেই হোক, সেটা আমরা একটা অগ্রাধিকার ভিত্তিতে নিচ্ছি। এরকম কয়েকটা দিক আছে যেগুলোকে আমরা অগ্রাধিকার মনে করতেছি আর কি। পরিবর্তিত এই অবস্থায় স্বল্প সময়ে বাস্তবায়ন সম্ভব এমন সুপারিশ করেছে কমিশন। এছাড়াও আছে মধ্য ও দীর্ঘমেয়াদী বাস্তবায়ন পরিকল্পনাও। তাহলে এই সরকার কি কি শুরু করতে পারে সেটার একটা আমরা সুপারিশ করতেছি। তথ্য ভাণ্ডার তারা শুরু করতে পারে, এটা এখন বাংলাদেশে কোনো বড় একটা রকেট সায়েন্স না। আপনার প্রজ্ঞাপনের মাধ্যমে তারা জাতীয় ন্যূনতম মজুরির একটা প্রজ্ঞাপন দিতে পারে। এই শ্রম আইন সংশোধনের প্রক্রিয়া চলতেছে অলরেডি, এই সরকারের আমলেই চলতেছে, অনেকদিন থেকে শুরু হয়েছে। তা সেখানে আমাদের কিছু কিছু জিনিস আসতে পারে যার মাধ্যমে শ্রম আইনটাকে আরও সার্বজনীন করা যায়।
স্বল্প সময়ের মধ্যে শ্রমখাত সংস্কার প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তুলে দেবেন কমিশন প্রধান সৈয়দ সুলতান আহমেদ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। গাজায় বর্বরতা চালিয়ে যাচ্ছে তেল আবিব। বুধবার একদিনে আরও ৭৭ ফিলিস্তিনের প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে UNRWA এর একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালিয়েছে সেনারা। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই করেছে বোমা বর্ষণ। প্রাণ গেছে শিশুসহ অন্তত ২০ জনের। বেইত হানুন, বেইত লাহিয়াতেও আক্রান্ত হয়েছে শরণার্থী শিবির। দক্ষিণে খান ইউনুসের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হতাহতের শিকার অন্তত ১৪ জন। গাজা জুড়ে ভয়াবহ আগ্রাসনের পরও সামরিক অভিযান আরও জোরদারের হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। রাফা ও আশেপাশে এরই মধ্যে আরও বাড়িয়েছে সেনা উপস্থিতি। তবে কি সংঘাতের দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ইরান? পাল্টাপাল্টি হুমকি ধামকির পর দুদেশের সামরিক পদক্ষেপ ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও দেখা দিয়েছে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা। তেহরানের দোরগোড়ায় মার্কিন বোমারু বিমান মোতায়েন ছাড়িয়েছে উত্তেজনা। আবার সেই বিমান লক্ষ্য করে ইরানের হামলার শঙ্কা যেন ঘি ঢেলেছে আগুনে। এরই মাঝে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রণতরী পাঠানোর ঘোষণা আরও উত্তপ্ত করে তুলেছে পরিস্থিতি। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের বিবাদ বহু পুরনো। তবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার পর চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় সে উত্তেজনা। তেহরানকে চুক্তির আওতায় না আনতে পারলে বোমা হামলার হুমকিও দেয় ওয়াশিংটন। শুধু হুমকি থামকি দিয়েই থেমে থাকেনি ট্রাম্প প্রশাসন। আগাম সতর্কতা হিসেবে ভারত মহাসাগরে চাগজ দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে ৬টি স্টেলথ B-2 মডেলের বিমান, ভারী বোমার পাশাপাশি যেগুলো পারমাণবিক বোমা বহনেও সক্ষম। যুক্তরাষ্ট্রের এমন উস্কানির বিপরীতেও পরমাণু ইস্যুতে নিজ অবস্থানে অনড় ইরান। জানিয়েছে হামলা হলে জবাব দেবে তেহরানও। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দি টেলিগ্রাফের এক প্রতিবেদন বলছে ওয়াশিংটন হামলা চালানোর আগেই দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে সামরিক কমান্ডারদের হামলার আহ্বান জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ। দ্বীপটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে তেহরান। খুবই স্পর্শকাতর পরিস্থিতি। ইরান NPT চুক্তি থেকে বেরিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছে। আর তা সত্যি হয়ে গেলে তেহরানের পরমাণু কর্মসূচির ওপর কোনো আন্তর্জাতিক তদারকি থাকবে না, যেটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে সহ্য হবে না। ফলস্বরূপ সামরিক পদক্ষেপ দেখা যেতে পারে। চলমান উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই রণতরী বহরে যুক্ত হলে লোহিত সাগর এবং তৎসংলগ্ন এলাকায় রণতরীর সংখ্যা বেড়ে দাঁড়াবে 2টিতে। বাড়ানো হচ্ছে সামরিক বিমানের উপস্থিতিও, যা দিয়ে ইরানের পাশাপাশি অভিযান পরিচালনা করা হতে পারে ইয়েমেনেও। তবুও ওয়াশিংটনের সাথে সরাসরি সংলাপে যেতে নারাজ তেহরান। প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য স্পষ্ট, সে চায় না ইরানের কাছে পারমাণবিক অস্ত্র বলতে কিছু থাকুক, কিন্তু তেহরান সরাসরি সংলাপে যাবে না। কেননা খামেনি প্রশাসন ট্রাম্পের সঙ্গে সরাসরি সংলাপে যাওয়াটা পরাজয় হিসেবে দেখে। খামেনি নিজে চুক্তি চাইলেও অপমানের ভয়ে সামনাসামনি তা করবে না। এদিকে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা কিংবা ভূখণ্ড ব্যবহার করতে দেবে না সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় দেশগুলো। নিষেধাজ্ঞা জারি করেছে আমিরাত, কাতার, কুয়েতের মতো দেশগুলো। মার্কিন কর্মকর্তার বরাতে বিষয়টি জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। অনিক রহমান, যমুনা নিউজ। এই জুনে ক্রিকেট ক্যারিয়ারের 10 বছর পূর্ণ করবেন লিটন দাস। লিটনের মতে তিনি শুধু এখনই না, অনেক আগে থেকেই সিনিয়র হয়েছেন। ক্রিকেট ক্যারিয়ারে 2018 এশিয়া কাপ আর নিদাহাস ট্রফি জয়ের আক্ষেপ করেন, তবে এশিয়া কাপের সেই সেঞ্চুরি তার মনের মণিকোঠায় বন্দী। লিটনের কথা শুনেছেন সহকর্মী আফনান পিয়াল। সিনিয়র তো আমি অনেক দিন আগেই ছিলাম। এশিয়া কাপ ফাইনাল অ্যান্ড নিদাস ট্রফি ফাইনালটা আমার জন্য খুবই হতাশাজনক। আমার গেমে অনেক ল্যাকিংস আছে। লাস্ট অনেক বছরই হয়ে গেছে যে খুব একটা বাজে শট আমি এখন খেলি না। এই জুনে আপনার 10 বছর হবে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। এখন কি মনে হয় যে আপনি আসলে সিনিয়র দলের? না, সিনিয়র তো আমি অনেক দিন আগেই ছিলাম। মনে হওয়ার কোনো কিছু নেই। যখন বড় ভাইরাও খেলেছে তখনও আমার যে ইনপুট ছিল অ্যাজ এ মাঠের ভিতরে, যখন নিউ কামার ছিলাম তখন হয়তো এতটা ছিল না, বাট আলটিমেটলি যখন 2-1 প্লেয়ার আস্তে আস্তে সরে গেল, যখন আমি নিজে থেকে ক্যাপ্টেনশিপ করলাম, একটা সময় তো আমি ক্যাপ্টেন ছিলাম, সো ওই সময় থেকে তো আমার ভিতরে ওই জিনিসটা কাজ করতো। সো
তখনও যেরকম ছিল এখনও সেম। আমি নিজেকে ভাবি যে আমি ওই সময় ইনভলভমেন্ট অনেক হাই ছিল, এখনও সেম। একটা কথা অনেক বলা হয় যে লিটন অনেক সুযোগ পেয়েছে, কিন্তু যদি পরিসংখ্যান দেখি 2020 পর্যন্ত আপনি ওইভাবে সুযোগ পেতেন না, পেলেও খুবই কম। আপনার কাছে কি মনে হয় যে এনাফ চান্সেস আপনি শুরুর দিকে পেতেন? সুযোগ দেখেন, এই জিনিসটা আসলে টোটালি ডিফিকাল্ট একটা অ্যান্সার দিতে হবে এখন। কারণ সুযোগের বিষয়টা হচ্ছে যে কিছু কিছু প্লেয়ারের জন্য অনেক সময় হয়ে যায় যে কিছু ম্যাচ বেশি লেগে যায়, আর কিছু কিছু প্লেয়ারের জন্য হয়তো বা কম ম্যাচ লাগে। তো ওভারঅল আমি বলবো না যে সুযোগ একবারই পাইনি, আমি সুযোগ পেয়েছি। কিছু কিছু জায়গা হয়তো বা আমি আমাকে নিজেকে আর একটু ভালো মতন শো করতে পারতাম, যেটা আমি কখনো করতে পারিনি। 10 বছরের ক্যারিয়ার, ট্রফি জয়ের একটা আক্ষেপ কি হয়? আপনি একদম খুব কাছে গিয়েছিলেন, একটা 100ও ছিল এশিয়া কাপ ফাইনালে। হ্যাঁ, আক্ষেপ তো থাকবে। আক্ষেপ মানুষের তখনই থাকে যতক্ষণ পর্যন্ত আপনি ওই ট্রফিটা কাছে যেতে পারবেন। আমি যদি বলি আমরা ফাইনাল খেলেছি কয়টা? 3টা এশিয়া কাপ 3টা, তার ভিতরে আমি একটা খেলেছি। সো ওইটা নিয়ে আমি আক্ষেপ বলতে পারি। নিদাস ট্রফি একটা, আমি সেটা নিয়ে আক্ষেপ বলতে পারি। বাট আমি বলবো না যে আমি 2023-এ ওয়ার্ল্ড কাপ খেলেছি আক্ষেপ করব, কারণ আমরা ওই পর্যন্তই যেতে পারিনি। সো আমার মনে হয় আমি অবশ্যই এশিয়া কাপ ফাইনাল অ্যান্ড নিদাস ট্রফি ফাইনালটা আমার জন্য খুবই হতাশাজনক, বিকজ দুটোই একদম খুব কাছ থেকে আমরা হেরে গেছি। নিজের ক্যারিয়ারের সবচাইতে বড় মোমেন্ট আসলে কোনটা মনে হয়? খুব খারাপ খেলতে খেলতে নিদাস ট্রফি এশিয়া কাপে 100 মারা আমার কাছে মনে হচ্ছে এটা একটা মোমেন্টাম। আরেকটা জিনিস হচ্ছে আমি টেস্টে অনেকদিন ধরে ভালো খেলতেছিলাম না, সেখানে ফার্স্ট ইনিংসে যাইও 0 করেছিলাম, সেকেন্ড ইনিংসে 94 করে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা ড্র হয়েছিল। আমার কাছে মনে হয় এই দুটো জিনিস খুব একটা আমার ক্যারিয়ারের জন্য একটা মানে বলতে পারেন যে ওই রানগুলো আমাকে একটু আগে এগিয়ে দিয়েছে ওই জায়গার থেকে। আপনার কাছে কি কখনো মনে হয়েছে আপনার গেমটা একটু চেঞ্জ করা উচিত? সবসময় মনে হয়, এটা এখন না, আমার অনেক আগে থেকেই মনে হয় যে আমার গেমে অনেক ল্যাকিংস আছে এবং ওই গেমগুলো আমার অনেক চেঞ্জ করা উচিত। অনেক সময় দেখা যায় যে আপনি হাফ হার্টেড অনেক শর্টসও খেলেন। এটা হয় আমরা যেটা মনে করি যে আপনার হাতে অনেক শর্টস, অনেকে হয়তো একটার বলে একটা শর্টসই খেলতে পারে, আপনি অনেকগুলো শর্টস খেলতে পারেন। ওই কারণে একটু দ্বিধাদ্বন্দ্বে কখনো ভোগেন কি না? না, তেমন কোনো কিছু না। বাট আপনি যে জিনিসটা বললেন, এক একজনের স্কিল এক এক রকম। কেউ হয়তো বা অনেক জোরে 6 মারে, কেউ হয়তো বা কোনো রকম দড়িটা পার হয়। সো ডিপেন্ড করে। বাট অবভিয়াসলি হ্যাঁ, যে জিনিসটা বললেন যে খেলতে পারি অনেক শর্টসই, বাট ওই ম্যাচিং করাটা অনেক সময় অনেক দরকার, যে কোন সময় কোন শটটা খেলবো। সো এটা সম্পূর্ণ আসলে গেম সেন্সের উপর ডিপেন্ড করে, ম্যাচুরিটির উপর ডিপেন্ড করে। আমার মনে হয় লাস্ট অনেক বছরই হয়ে গেছে যে খুব একটা বাজে শট আমি এখন খেলি না। হ্যাঁ, পারতেছি না সেটা আলাদা বিষয়, বাট বাজে শট খেলার ধারণাটা একটু কমেছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।